আজ সকালের সমুদ্রের ঢেউগুলো যেন অদ্ভুত এক বিষণ্ণতা বয়ে আনছিল। সেই বিষণ্ণতার ছায়া পড়েছিল জেলে সামুর চোখেও। সামু কোনো বড় লোক ছিল না, তার ছিল না বড় নৌকা, মজবুত জাল কিংবা কোনো পরিচিতি। ছিল শুধু একটি পুরনো কাঠের নৌকা, যার তক্তা মাঝে মাঝেই মড়মড় করে উঠত, আর একটি জাল যা সে প্রতি রাতে নিজ হাতে সেলাই করত, ভাগ্যের আশায়। সূর্য ঠিকমতো ওঠার আগেই সে নৌকা ভাসায়। হাতের কড়া, পায়ের ফাটা দাগ আর ক্লান্ত চোখ বলে দিত কত বছর ধরে সে এই সংগ্রামের সাগরে লড়াই করে চলেছে। সে মনে মনে ফিসফিস করে বলল, আজ আজ তো কিছু একটা মিলবেই। প্রতিদিন খালি হাতে ঘরে ফেরা শুধু পেট নয়, মনটাকেও ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। এই জালটা শুধু মাছ ধরার জন্য নয়, এতে বাঁধা আছে আমার লজ্জা, আমার দায়িত্ব, আমার বেঁচে থাকার শেষ ভরসা। প্রতিদিন সঙ্গীতার চোখে যে নীরব আশা দেখি, সেই চোখের দিকে তাকাতে আমার বুকটা কেঁপে ওঠে। আমি নিজেকে ভীষণ ছোট, ভীষণ অসহায় মনে করি সেই আশার সামনে। আজও যদি জাল শূন্য থাকে, তবে শুধু জালই নয়, হয়তো আমার বিশ্বাস, আমার সাহস আর নিজেকে মানুষ বলে ভাবার শক্তিটুকুও ছিঁড়ে যাবে। যেন নিজের ভয়কেই মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল শামু। প্রথমবার সে জাল ছুঁড়ল, ঢেউ উঠল, পানিতে আলোড়ন হলো। বুকের ভেতর হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল। জাল টেনে তুলল, খালি। প্রতিবারের মতোই সেই শূন্যতা। সূর্য তখন মাথার ঠিক ওপর, ঘাম তার পিঠ বেয়ে নেমে কোমর ছুঁয়ে ফেলেছে। হাত কাঁপছিল, কিন্তু পেটের ক্ষুধা কাঁপছিল তার চেয়েও বেশি। ঠিক তখন পাশ দিয়ে আরেকজন জেলে চলে গেল, তার নৌকা মাছে ভরা। এক মুহূর্তের জন্য সে শামুর দিকে তাকালো, থামল, যেন কিছু বলবে, কিন্তু কিছু না বলেই এগিয়ে গেল। শামু চোখ নামিয়ে নিল। দুপুর গড়িয়ে বিকেল হলো। শেষবারের মতো সে জাল ছুঁড়ল, পুরো শক্তি, পুরো আশা, জীবনের শেষ ভরসা ঢেলে দিয়ে। কিন্তু যখন জাল তুলে আনলো, তাতে ছিল শুধু ভেজা দড়ি আর পরাজয়ের নীরবতা। নৌকার ভেতর বসে পড়ল শামু। চোখে জল নেই, কারণ কাঁদতে কাঁদতে এখন তার কাদার অভ্যেসও হারিয়ে গেছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটার সময় পা দুটো ভারী হয়ে আসে। প্রতিটি ঘর থেকে ভেসে আসা রান্নার গন্ধ তার খালি পেটে বিঁধে যায়। সে জানে ঘরে অপেক্ষা করছে সঙ্গীতা, যে তার শক্তিও, আবার তার সবচেয়ে বড় চিন্তাও। সঙ্গীতা ছিল অনাথ, না মা, না বাবা, না কোনো বাপের বাড়ি। শামু যখন তাকে বিয়ে করেছিল, গ্রামের অনেক মুখ তখন অনেক কথা বলেছিল। আরে দেখ বোন, শামু তো বেশ কাণ্ডই ঘটালো রে। এক অনাথ মেয়েকে ঘরে তুলে আনলো, না আছে মায়ের আঁচল, না বাবার ভর, না বাপের বাড়ির ছায়া। এমন মেয়েকে নিয়ে নাকি ঘর টেকে। এইসব ঘরে সুখ আসে না, ঘর ডোবে। ঠিক বলেছিস রে, শামু ভাবছে সঙ্গীতান নাকি তার শক্তি। আরে শক্তি নয়, ওটাই তো তার সবচেয়ে বড় বোঝা। যার পেছনে কেউ নেই, তার ছায়াটাও মানুষকে একা করে দেয়। আজ ভালোবাসা লাগছে, কালই অনাথ পরিচয়েই শামু মাথা চুলকাবে। দেখিস, ভাগ্য একে একে হাত গুটিয়ে নেবে। সঙ্গীতা কখনো তাদের কথার জবাব দেয়নি। সে মুখ বুজে সব সহ্য করত, কারণ যে মানুষটি তাকে আপন করে নিয়েছে, তার সম্মান রক্ষা করাই তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব ছিল। শামু ঘরে পৌঁছতেই সামনের দিক থেকে ভেসে এলো এক কর্কশ বিদ্রূপ। আরে সঙ্গীতা রে, আজ ওকে কিছু জোটেনি নাকি? তোর রাজা কি আবার খালি হাতেই ফিরলো? বাপ রে বাপ, কি কপাল রে বাবা! রোজ আশা বয়ে নিয়ে যায় আর রোজই ফিরে আসে সেই শূন্য হাত। যাকগে, মন খারাপ করিস না, স্বপ্ন দিয়েই না হয় পেট ভরিয়ে নে। আসল ভাত ডাল তো এমনি ভাগ্যবানদের হাড়িতেই ফোটে রে। এই কথাগুলি বলছিল প্রতিবেশী রেখা বৌদি। তার মুখে বিদ্রূপ এমনভাবে লেপ্টেছিল যেন ধারালো কাঁচি। সকাল হলেই সমুদ্র আর সন্ধে হলেই শূন্যতা, এইভাবে কি জীবনযাপন করা যায়? ভোরে জাল ফেলেতে বেরোয় আর সারা দিন ঢেরের উপর নিজের ভাগ্যটা ঝুলিয়ে রাখে। কিন্তু নসিব এমন, পরিশ্রম যতই ঢালুক হাতে আসে না এক ফোঁটাও ফল।
ঘরে ফেরে হাঁপাতে হাঁপাতে সেই শূন্য হাত, চোখ ভর্তি সেই একই হারের গল্প। আর তুই সঙ্গীতা, কি আজব ভাগ্য নিয়ে এলি রে বোন! না মায়ের আদর পেলি, না বাপের ছায়া, না বাপের বাড়ির নামে কোনো ভরসা। এই ঘরেও কি শান্তিতে দুবেলা খাবার জোটে? তার উপর এমন স্বামী যে প্রতিদিন আশা কাঁধে তুলে বেরোয় আর প্রতিদিন সেই আশাকেই ভেঙে ঘরে ফেরে। দেখে তো মনে হয় যেন সৃষ্টিকর্তা তোর জীবনের পাতায় সুখ শব্দটাই লিখেনি। সঙ্গীতা চুপচাপ মাথা নিচু করে রইল। ঘরের দরজার কাছেই দাঁড়িয়ে রইল শামু। বাইরের কথাগুলো তার বুকে একের পর এক আঘাত করে যাচ্ছিল। সে ধীরে ভেতরে এলো। সঙ্গীতা তার দিকে তাকালো, কিছু জিজ্ঞেস করল না। চোখের ভাষাতেই বুঝে গেল আজও হয়তো আবার ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে না, আজও সেই জাল খালি। কোনো ব্যাপার না, প্রতিদিন তো আর একরকম যায় না। কখনো না কখনো ভাগ্য মানুষের পরিশ্রমের দিকে তাকিয়ে দয়া করে। আজ না পেলে তো কাল পাবে। সৃষ্টিকর্তার ঘরে দেরি আছে, অন্ধকার নেই। আমাদের পরিশ্রম বিফলে যাবে না, পরীক্ষাটা শুধু একটু লম্বা। যেদিন সময় বদলাবে সেদিন এই খালি হাতই হবে আমাদের সবচেয়ে বড় সাক্ষ্য। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো হাসি আর বিদ্রুপের শব্দ, যা মুহূর্তেই সঙ্গীতার সেই হাসিকে তিতো করে দিল। রেখা বৌদির কণ্ঠ আবার ভেসে এলো। অনাথ মেয়ের কপাল এমনই হায়, না জোটে আশ্রয়, না জোটে সুখ। যাকে আপন বলার মতো কেউ নেই, তার কপালে আর কি বা জুটবে দুর্ভাগ্য ছাড়া। যাকে আপন বলার মতো কেউ নেই, তার কপালে আর কি বা জুটবে দুর্ভাগ্য ছাড়া। ঘরটা ধারের, স্বপ্নগুলো ভাঙা। অনাথ মেয়ের জীবনের এটাই তো সবচেয়ে বড় পরিচয়। খোঁচা মারা আর হাসির পাত্র হয়ে থাকা। সেই রাতে ঘরে প্রদীপ জ্বলেছিল ঠিকই, কিন্তু আশা ধীরে ধীরে নিভেতে শুরু করেছিল। ছোট ঘরটার এক পাশে ঝুলেছিল খালি জাল, আর অন্য পাশে জমেছিল না বলা ব্যথা। সামু তখনও জানত না যে সমুদ্র আজ তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। একদিন সেই সমুদ্রই তার ভাগ্যের গল্প লিখবে, কিন্তু সেই সময় তখনও অনেক দূরে। গ্রাম তাকে মেনে নেওয়ার আগেই সামু বিয়ে করেছিল সঙ্গীতাকে। সঙ্গীতা ছিল ছোটবেলা থেকেই অনাথ, না মায়ের ছায়া, না বাবার আশ্রয়। অন্যের ঘরে বড় হতে হতে সে নিজের স্বপ্নগুলোকেও চুপ থাকতে শিখিয়েছিল। গ্রামের নারীদের চোখে তার অনাথ পরিচয় ছিল তার সবচেয়ে বড় দোষ। তারা বলতো, যার মাথায় মা বাবার হাত নেই তার ভাগ্যও নাকি লাচার হয়। এই কথাগুলো সঙ্গীতার মনে গেঁথে যেত, তবু সে চুপ থাকত, কারণ সহ্য করাটাই ছিল তার পুরনো অভ্যাস। কিন্তু সামু এসব কথায় কান দেয়নি। সে সঙ্গীতার ভেতরে দুর্বলতা নয়, দেখেছিল ধৈর্য। খালি আঁচল নয়, দেখেছিল ভরা মন। এই কারণেই বিয়ের কথা উঠতেই সে কোনো দ্বিধা ছাড়াই সঙ্গীতার নাম নিয়েছিল। এই সিদ্ধান্তে গ্রামে শোরগোল পড়ে যায়, বিশেষ করে রেখা বৌদি, যিনি চাইতেন সামু তার বোনকে বিয়ে করুক, কারণ তার বোনের ছিল বাপের বাড়ি, জমি আর সমাজের চোখে সম্মান। রেখা বৌদি তখন সাফ জানিয়ে দিয়েছিল, অনাথ মেয়ে ঘরে এলে সুখ শান্তি টেকে না। তার পেছনে না থাকে দোয়া দেওয়ার মানুষ, না থাকে বিপদ কাটানোর কেউ। এমন ঘরে খুশি আসে না, প্রতিদিন জন্ম নেয় শুধু নতুন অভাব আর নতুন চিন্তা। কথাগুলো শুনে শামু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলল, সুখ চিন্তা দিয়ে আসে না, আসে নিয়ত দিয়ে। যেখানে মানুষের নিয়ত পরিষ্কার, সেখানে পরিস্থিতিও ধীরে ধীরে নিজের পথ খুঁজে নেয়। ঘর সম্পদে নয়, ভরসায় টেকে। আর সম্পর্ক বাপের বাড়ির নামেই শক্ত হয় না, তা শক্ত হয় রক্ষা করার সাহসে। সেদিন থেকেই রেখা বৌদি আর বাকি মহিলাদের মনে নীরব হিংসার বীজ গেঁথে গেল। রোজকার মতো এক সকালে মাছ ধরতে নদীর ধারে পৌঁছালো শামু, কিন্তু সেখানে গিয়ে দেখে
মুদিখানার শেঠজি দাঁড়িয়ে তার নৌকার পাশে। কি রে শামু, গ্রামে তো সবাই বলে তুই চিটিংবাজ। আজ বুঝছি কথাটা মিথ্যে নয়। 1 সপ্তাহ আগে ডাল চাল নিয়েছিলি, বলেছিলি টাকা দিবি, আজও দিলি না। এই নৌকাটা এখন আমার কাছেই থাকবে। টাকা শোধ করবি, তারপর নৌকা নিয়ে যাবি। শেঠজি, নৌকাটা নিয়ে নিলে আমরা না খেয়ে মরব। তুই বাঁচবি না মরবি সেটা আমার দেখার দরকার নেই, আমার টাকাই দরকার। এই খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে এক গ্রামবাসীর কণ্ঠে শামু শুনল, দেখলি তো শামু, যেদিন থেকে ওই অনাথ মেয়েটা ঘরে এসেছে সেদিন থেকে সব উজাড় হয়ে যাচ্ছে। রোজগার গেল, শান্তি গেল, এখন নৌকাটাও গেল। এমন ঘরে সুখ টেকে না রে ভাই, দুর্ভাগ্যই বাসা বাঁধে। শামু চুপচাপ এগিয়ে গেল। আজ তার আর এসব শোনার শক্তি ছিল না। সকালে মন খারাপ করে বসেছিল সে। সঙ্গীতা জিজ্ঞাসা করল, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? শরীরটা খারাপ লাগছে? না গো, শেঠজি নৌকাটা নিয়ে নিয়েছে। আগের সপ্তাহের চাল ডালের জন্য প্রায় 700 টাকা পাই। কিছুক্ষণ পর সঙ্গীতা পাশের ঘর থেকে একটি পুঁটলি এনে তার হাতে দিল। ভেতরে ছিল মায়ের স্মৃতিস্বরূপ কিছু গয়না। এগুলো বিক্রি করে দাও। শুধু স্মৃতি হয়ে পড়ে থাকলে আর আমাদের অবস্থা যদি এমনই থাকে, তবে এর দাম কি? যদি এটা দিয়ে আবার শুরু করা যায় সেটাই ঠিক। না, এটা শুধু গয়না নয়, এটা তোমার পরিচয়, তোমার মায়ের শেষ স্মৃতি। আমি দারিদ্র সইতে পারি, কিন্তু তোমার সম্মান আর স্মৃতি কখনো বিক্রি করতে পারবো না। মানুষ খালি হাতে বাঁচতে পারে, কিন্তু প্রিয়জনের আশীর্বাদ ছাড়া নয়। পরের দিন গয়নাই বিক্রি করে শামু শেঠজির দেনা শোধ করল আর নৌকাটা ফিরিয়ে নিল। তবুও গ্রামবাসীদের কথা থামেনি। কিন্তু সেদিন শামু অনেক রাত পর্যন্ত নদীতে ছিল। মাছ খুব বেশি ছিল না, তবু এতদিন পরে কিছু তো জালে উঠেছিল। সন্ধ্যায় মাছ নিয়ে ফিরতে ফিরতে তার মুখে ক্লান্ত এক হাসি ফুটে উঠল। তার হাঁটাচলা বদলে গিয়েছিল। শামু বুঝে গিয়েছিল, আসল ভাঙন নৌকা বা জালের নয়, ভাঙন হয় বিশ্বাসের। আর যে মানুষ ভেঙে যাওয়ার পরও দাঁড়িয়ে থাকে, তার ভাগ্য একদিন না একদিন তাকে সালাম জানায়। ঘরে পৌঁছতেই সঙ্গীতা শামুর মুখের ক্লান্তি আর চোখের কোণে জমে থাকা জল দুটোই বুঝে নিল। সে মৃদু হাসি টেনে বলল, আজ সৃষ্টিকর্তা আমাদের কথা শুনেছেন। আজ তো তুমি সমুদ্র থেকে আর খালি হাতে ফেরোনি। ঝুড়ির মাছগুলো শুধু মাছ নয়, ওগুলো আমাদের বেঁচে থাকার আশা। আজ এগুলো বিক্রি হলে ঘরে কিছু টাকা আসবে। অনেক দিন পর চুলায় নিশ্চিন্তে আগুন জ্বলবে। দিন রাত সেই ঢেউয়ের সঙ্গে লড়ে লোনা পানিতে নিজের জীবন গলিয়ে দাও। তোমাকে এমন ক্লান্ত দেখে আমার বুক ফেটে যায় গো। কিন্তু আজ আর খারাপ দিনের কথা ভাবার দরকার নেই। আজকের এই মাছগুলোই প্রমাণ শামুর পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ কিছু টাকা আসবে, কাল হয়তো জীবন হাসবে। দুনিয়া যাই বলুক, তাদের সুদিন আর খুব দূরে নয়। সকাল সকাল বাজার বসেছে। কাঁচা মাছের গন্ধ, ডাকাডাকি, দরদাম সব মিলিয়ে ব্যস্ত এক সকাল। শামু এদের মাঝে মাছ বিক্রি করতে বসেছে। হঠাৎ এক ভদ্রলোক এসে দাঁড়ালো শামুর সামনে। দাদা, মাছ কত করে দিচ্ছেন? বেশি নয় দাদা, 150 টাকা কেজি। ঠিক আছে দাদা, যতটা মাছ আছে সবটাই আমায় দিয়ে দিন। আজ তাড়াতাড়ি বাজার শেষ। মনে মনে ভাবল, আজ ঘরে রান্নার হাঁড়ি নিশ্চয়ই বসবে। সে বাড়ির পথে হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখে পড়ল, রাস্তার পাশে বসে আছে এক বৃদ্ধ। দেহটা হেলে পড়েছে, চোখে অসহায়ত্ব, মুখে ক্লান্তির ছাপ। কাকা, কি হয়েছে? আপনার অবস্থা তো ঠিক লাগছে না। বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। বাবা, পানি পেয়েছিলাম, কয়েক ঢোকেই শক্তি ফিরে আসার ভ্রম হয়েছিল, কিন্তু পথ অনেক দূর, পা চলে না।
শ্বাস টেকে না, শরীরের ভেতর ব্যথা চেপে ধরে, মনে হয় সব হাড় ভেঙে পড়ছে। আজ যদি আশ্রয় না জোটে, আজ যদি কারো সহায়তা না পাই, তবে কালকের সূর্য আমার জন্য নাও উঠতে পারে। বাবা, 2 পয়সা দাও। ভিক্ষার হাত বাড়াইনি, বাঁচার আশায় হাত বাড়িয়েছি। আজ রাতের জন্য সামান্য কিছু খাবার, এক কোণে বসে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ। মৃত্যুকে আজ অন্তত 1 রাত দূরে রাখতে চাই। শামু পকেটে হাত দিল। এই টাকাতেই আজ ঘরে চুলো জ্বলতে পারত, সঙ্গীতার মুখে হাসি ফুটতে পারত। এক মুহূর্ত থেমে গেল সে। ক্ষুধা, ভবিষ্যতের অনিশ্চয়তা, অভাব সব একসাথে বুকের ভেতর ভিড় করল। তারপর দৃঢ় চোখে বৃদ্ধর দিকে তাকিয়ে কোনো দ্বিধা না করে সব টাকা তার হাতে গুজে দিল। কাকা, আপনি আগে, আমি আবার টাকা জোগাড় করে নেব। কিন্তু আপনার শ্বাস যদি থেমে যায়, তবে আমার সব জমানো টাকাই অর্থহীন। শামু তাকে একটি নিরাপদ জায়গায় বসিয়ে দিয়ে এগিয়ে চলল। পকেট খালি, কিন্তু মন অদ্ভুত রকম শান্ত। বাড়ি ফিরে দেখে সঙ্গীতা দরজায় দাঁড়িয়ে আছে। শামুর খালি হাত দেখে সে তার চোখের গভীরে তাকালো, কিছুই জিজ্ঞেস করল না। সেদিন ঘরে চুলো জ্বলল না। রাতে তারা শুধু পানি খেয়ে শুয়ে পড়ল, নিঃশব্দে, একটুও অভিযোগ ছাড়া। পরের দিন ভোরবেলা শামুর ঘরের দরজায় এসে হাজির হলো সেই ভদ্রলোক, যিনি আগের দিন তার সব মাছ কিনে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা দাদা, আপনার নামে কি শামু জেলে? হ্যাঁ দাদা, আমার নাম শামু জেলে। তা বলুন, কি দরকার? দাদা, গতকাল যে মাছগুলো দিয়েছিলেন সেগুলো ছিল অত্যন্ত সুস্বাদু আর একেবারে টাটকা। সেই কারণেই তো আজ আবার আপনার কাছেই এসেছি। দাদা, এখানে যত জেলে আছে সবার মাছই টাটকা। আমরা তো নদী থেকেই ধরে সরাসরি বাজারে বিক্রি করি। দাদা, আমার বাড়ি কলকাতায়। আমি এখানে ঘুরতে এসেছিলাম ঠিকই, কিন্তু আসলে কলকাতায় আমার মাছের ভালো কারবার আছে। যদি আপনি এখানকার নদীর মাছ নিয়মিত কলকাতায় পাঠাতে পারেন, তাহলে আমি সেগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবো। দাদা, আমি একা কতটা মাছই বা ধরতে পারবো? আরে দাদা, ভয় পাবেন না। এখানকার যত জেলে আছে সবার মাছ আপনি কিনে নেবেন, তারপর আমার কাছে পাঠিয়ে দেবেন। আগে যে মাছের দাম আমি আপনাকে 150 টাকা দিয়েছিলাম, এবার সেই মাছের দাম দেব 250 টাকা। শুধু তাই নয়, এই কাজ শুরু করার জন্য কিছু টাকা আমি অগ্রিম দিচ্ছি আপনাকে। সেই দিনই শামু গ্রামের সব জেলেকে ডেকে বলল, দাদা, তোমরা নদী থেকে মাছ ধরে বাজারে আনো, কিন্তু সব সময় কি পুরো মাছ বিক্রি হয়? হয় না। অনেক সময় এমন দিন আসে যখন কারোর কারোর ঘরে চুলাও জ্বলে না, কারণ আমাদের একমাত্র জীবিকার নদী আর মাছ। আর সেই মাছ যদি বিক্রি না হয়, তাহলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই শোনো, তোমরা যত মাছ ধরবে সব আমার কাছেই বিক্রি করবে। টাকা পয়সা নিয়ে আর ভাবতে হবে না। আমি মাছ নেব আর তোমাদের দেব 200 টাকা কিলো। যে মাছ বাজারে তোমরা অনেক সময় লস খেয়ে 50-60 টাকায় বিক্রি করতে বাধ্য হও, সেই মাছের দাম আমি দেব আরও 50 টাকা বেশি। মানে 150 টাকার মাছ আমি নেব 200 টাকায়। শামুদা, তুমি একদম ঠিক কথা বলেছ। রোজ রোজ একই দুশ্চিন্তা নিয়ে দিন কাটাতে হয়। কখনো মাছ বিক্রি হয়, আবার কখনো হয় না। তুমি যদি আমাদের মাছ কিনে নাও, তাহলে সত্যি আমাদের অনেক উপকার হবে। আর কিলো প্রতি 200 টাকা হলে তো আর কোনো কথাই থাকে না। এভাবেই শামু ধীরে ধীরে গ্রামের জেলেদের কাছ থেকে সব মাছ কিনে কলকাতার বাজারে পাঠাতে শুরু করলো। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার পরিবর্তন হতে লাগলো। অভাবের জায়গায় এলো সচ্ছলতা, একটি সুন্দর ঘর উঠল।
দুবেলা দুমুঠো খাবারের জন্য আর হাহাকার রইল না। সঙ্গীতা এখন সুখে ও শান্তিতে দিন কাটাতে লাগলো। আর রেখা বৌদি যখনই কোনো বিপদে পড়ত তখনই এসে দাঁড়াতো সঙ্গীতার পাশে। সঙ্গীতা কোনো দেরি না করে তার সাহায্যের হাত বাড়িয়ে দিত। মায়া আর দয়ার মেলবন্ধনেই গড়ে উঠেছিল তাদের গভীর বন্ধুত্ব। শামুর দৃঢ় মনোবল, জেলেদের অটুট বিশ্বাস আর সঙ্গীতার নিঃস্বার্থ সহানুভূতি, এই তিনের মিলনেই তাদের ছোট্ট গ্রামে আবার জ্বলে উঠল স্বপ্নের আলো।